নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। না, মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় কোনো খাদ ছিল না। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় সৌজন্যের পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তের সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়। শুভেন্দু অধিকারী যদিও গোড়া থেকেই জানিয়ে এসেছেন তিনি এই অনুষ্ঠানে যাবেন না, কিন্তু উপস্থিত ছিলেন সস্ত্রীক নববিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির পাশাপাশি আমন্ত্রণ ছিল বামেদের কাছেও। বিমান বসু থেকে রবীন দেব বাদ যাননি কেউই। আমন্ত্রণ জানানো হয় প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যকেও। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন পশ্চিমবঙ্গের তা বড় সেলিব্রিটিরাও। সব মিলিয়ে চাঁদের হাট দীঘায়। জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় সৌজন্যের পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তে সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়। বিজেপি নেতা সস্ত্রীক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় হাজির হন জগন্নাথ মন্দিরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রবীন দেব সহ একাধিক বাম নেতাকে। বাদ যায়নি প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। দুপুর 3টে থেকে 3:15 মধ্যেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। এরপরই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এদিন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের মানুষেরাও। অভিনেতা সাংসদ দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি মুন্সী, নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ তা বড় ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। দীঘার জগন্নাথ ধামের স্থাপত্য শৈলীও চোখ ধাঁধানো। পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি হয়েছে এই মন্দির। তৈরি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। নির্মাণ কাজে রাজস্থানের অন্তত 800 দক্ষ কারিগর। কারিগরদের অনেকে রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। দীঘার মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। মূল মন্দিরে 4টি অংশ: ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগ মণ্ডপের 4টি দরজা। নাট মন্দির দাঁড়িয়ে 16টি স্তম্ভের ওপর। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ। সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। পুরীর মতো দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগে রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। প্রায় 20 একর এলাকা জুড়ে 250 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি তৈরি হয়। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে মানুষ এটাকে চিন্তা করবেন, ভাবনা করবেন। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব গিয়েছে ইসকনের হাতে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন যে সমস্ত ধ্বজাধারী মন্দিরের ধ্বজা উত্তোলন করবেন তাদের জন্য 10 লক্ষ টাকার বীমা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাওয়ার পথ ঝাড় দেওয়া হয়। বহু প্রাচীন এই রীতি মেনেই ওই সোনার ঝাঁটা তৈরিতে ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ 1 টাকা দেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। মামলার ফল বেরোনোর আগেই খেলা শেষ। কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন শেষ হয়ে গেল কাঁথির সনাতনী সভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সনাতনী সভা ঘিরে শুরু হয়েছিল বিতর্ক।
সভা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের আবেদনের শুনানির শেষে বুধবার রায়দান স্থগিত রাখেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সাপও বলল, লাঠিও ভাঙল না। দীঘায় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সভা করতে বদ্ধপরিকর ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় পুলিশের অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক বাধায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার অবশেষে শর্ত সাপেক্ষ অনুমতি দেয় আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। এই পরিস্থিতিতে বুধবার আদালতের শুনানি চলাকালীন কাঁথিতে সনাতনী সভা সম্পন্ন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকে বিরোধী দলনেতা বলেন, সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয়নি। কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। রাজ্যের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি চলাকালীনই বিচারপতি সৌমেন সেন বলেন, অনুষ্ঠান হয়ে গেছে, এখন এই মামলা শোনার কোনো বাস্তবে কোনো যুক্তি নেই। কিন্তু নাছুর ছিল রাজ্য। শেষ পর্যন্ত মামলা শোনার আশ্বাস দেয় হাইকোর্ট। সংগঠকদের পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, হিন্দু সনাতনী ট্রাস্টকে পুলিশ অনুমতি না দেওয়ার পর সংশ্লিষ্ট জমির মালিক শঙ্কর বেড়া সহ অন্যান্য পুলিশকে ওয়াকিবহাল করিয়েছিলেন। তারা নিজেদের জমিতেই নিজ দায়িত্বে করতে চায় এই অনুষ্ঠান। এদিন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আদালতে দেওয়া তথ্য মতোই প্রায় 300 জন স্বেচ্ছাসেবক হাজির ছিলেন। বিচারপতি বলেন, রাজ্যের উদ্বেগ অমূলক নয়। আজকে হয়তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আইনের দৃষ্টিতে আদালত বিচার করবে। মামলার শুনানি শেষে এদিন রায়দান আপাতত স্থগিত রাখা হয়। কলকাতা টিভি। কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু 14 জনের। মেছুয়ার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু 14 জনের মর্মান্তিক মৃত্যুর পরেও থামেনি বিরোধী রাজনীতি। বিরোধী দলনেতা থেকে বিজেপি রাজ্য সভাপতি বা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই কঠিন পরিস্থিতিতেও থামেনি তাদের রাজনৈতিক অভিযোগ, যার মধ্যে জড়িয়ে পড়েছেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেবও। রাজ্য বিজেপির অভিযোগ, জগন্নাথ দেবের রোষেই নাকি এই অগ্নিকাণ্ড। কি বলছেন সুকান্ত বাবু? জগন্নাথের ঘাড়ে দায় চাপিয়ে সরকারকে অব্যাহতি দিচ্ছেন, নাকি জগন্নাথ দেবকেও টেনে আনতে চাইছেন বিরোধী দলে? সব মিলিয়ে আগুন নিভেছে, কিন্তু তরজা থামছে না। বড়বাজারে মেছুয়ার ঋতুরাজ হোটেলে মঙ্গলবার সন্ধ্যার আগুনে মৃত্যু হয় 14 জনের। ঘটনার পরে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য। কিন্তু হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থায় প্রশাসনিক গাফিলতি খুঁজে পেয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, রাজ্য পুলিশ প্রশাসন দীঘায় ছুটি কাটাতে ব্যস্ত। আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, কলকাতা যৌতুগৃহ হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী। জীবন চলে গেল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? থেমে থাকেনি বাকি বিরোধীরাও। রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন তারা। হোটেল সেখানকার প্রশাসনের মদতেই হয়, অর্থের বিনিময়ে বাংলায় সবকিছুই হয়। ঘিঞ্জি হোটেলে বা ঘিঞ্জি এলাকায় বহুতল বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা একটা নয়, 1000টা বাংলায় হচ্ছে। হওয়ার পর বলবে এরপর থেকে হবে না, আবার হবে।
পশ্চিমবঙ্গ সরকারের বলা উচিত অগ্নি লাগলো, আবার অগ্নি না লাগা পর্যন্ত আর হবে না। খুব দুর্ভাগ্যজনক, এটা যদি গোটা দেশের লোক জানে এইরকম একটা ঘটনা যখন কলকাতায় ঘটছে, তখন বাকি মন্ত্রিমণ্ডলী তো বটেই, এমনকি দমকলের মন্ত্রী পর্যন্ত উৎসবে এ ভাবা যায় না, এ লজ্জা রাখার কোনো জায়গা নেই। বিরোধীদের অভিযোগ, প্রত্যেকবার যে কোনো অগ্নিকাণ্ডের পরে সক্রিয়তা বাড়ে প্রশাসনের, কিছু নির্দেশিকাও জারি হয়, তবে পদক্ষেপ থেকে যায় অধরা। শুধু রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলায় নয়, সিট তদন্তে অগ্নিকাণ্ডের কারণ জেনে সমস্যার স্থায়ী সমাধানে কি পদক্ষেপ করে প্রশাসন, তার অপেক্ষায় তিলোত্তমা। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। পহেলগাম কাণ্ডকে সামনে রেখে এবার জোড়া ফলায় আক্রমণ শানালো কেন্দ্র। আর একটু খুলে বললে শ্যাম কুল দুই বজায় রাখলো সরকার। উগ্রপন্থী হানা এবং পাকিস্তান, এই দুই ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে ঢেলে সাজানোর এবং সেই সঙ্গে দেশে জাতি গণনার ঘোষণা সরকারের। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে একদিকে যেমন পাকিস্তানকে ঘিরে তৈরি হওয়া সমস্যার মোকাবিলা করা হলো, নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে সজাগ করে দেওয়া হলো নাড়াচাড়া করে, অন্যদিকে তেমনি জাতি গণনার ঘোষণায় মুখ বন্ধ করা হলো বিরোধীদের। কেননা এই জাতি গণনা নিয়ে বহুদিন সরব ছিলেন বিরোধীরা। এবার মুখে কুলুপ আঁটা ছাড়া আপাতত তাদের আর কোনো রাস্তা নেই। সামনেই বিহার নির্বাচন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বিজেপির পালে কতটা হাওয়া লাগায় এখন সেটাই দেখার। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতি গণনার ফলে কি দেশে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে? এই কথা উঠছে কেননা গতকালই আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছেন মোদি। কিন্তু আরএসএস যদি এই জাতি গণনাকে হিন্দুত্ববাদের ধ্বজা তুলে ধরার কাজে লাগাতে চায়, তখন কি বিরোধীরা চুপ করে থাকবে? পহেলগাম কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে বহুস্তরীয় পদক্ষেপের সিদ্ধান্ত নিল ভারত। মঙ্গলবার সেনাবাহিনীর 3 বিভাগের সঙ্গে আলোচনা করেছিলেন মোদি। প্রতিরক্ষা বিভাগের মুখ্য আধিকারিক বা চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহানকে প্রত্যাঘাতের ব্যবস্থা নেওয়ার স্বাধিকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের রদবদল ঘটানো হয়। পুলিশ এবং সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের নিয়ে 7 সদস্যের বোর্ডের মাথায় বসানো হয়েছে রয়ের প্রাক্তন মুখ্য অধিকর্তা অলোক যোশীকে। প্রসঙ্গত, পহেলগাম কাণ্ডের গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে তা বস্তুত মেনে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্র। স্বভাবত এর প্রেক্ষিতে এনএসএ বোর্ড পুনর্গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন সুপার ক্যাবিনেটের দীর্ঘ বৈঠকে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। পাক ভারত উত্তেজনার প্রেক্ষাপটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানান। মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি তা নিয়েও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। শুধু আন্তর্জাতিক বিষয় নয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোদী। বিরোধী মূলত কংগ্রেসের তরফে জনগণনার সঙ্গে জাত শুমারির দাবি তুলেছিলেন রাহুল গান্ধী। এদিন জাত গণনায় সবুজ সংকেত দিয়েছেন মোদী। To ensure that a social fabric is not disturbed by politics, caste enumeration should be transparently included. I'm emphasizing the word transparently included in the census instead of surveys. पार्लियामेंट में हमने कहा था कि कास्ट सेंसस को हम करवा के छोड़ेंगे। सडनली कास्ट सेंसस का अनाउंसमेंट किया। हम इसको सपोर्ट करते हैं, पूरी तरह सपोर्ट करते हैं। तेलंगाना एक मॉडल बना है कास्ट सेंसस के लिए और वो ब्लूप्रिंट बन सकती है। 2 एग्जाम्पल्स हैं, एक बिहार का डिजाइन है, दूसरा तेलंगाना का ডিজাইন है, उसमें जमीन आसमान का फर्क है। 1931 সালে শেষবার জাতি গণনা হয়েছিল, যার ভিত্তিতে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং মন্ডল কমিশন গঠন করেছিলেন। বিজেপির বরাবরের আপত্তি জাত গণনা নিয়ে। রাহুলের দাবি, জাতি গণনা হলে অনুন্নত শ্রেণীর উন্নয়নে পরিকল্পনা করা সহজ এবং যথার্থ হবে। বিগত লোকসভা ভোটে কংগ্রেস তার ইস্তাহারে জাত গণনাকে প্রাধান্য দিয়েছিল। বিজেপি তাতে আপত্তি তুললেও এদিন মোদী সেই জাত গণনাকে মেনে নিয়ে বস্তুত ঘরোয়া রাজনীতিতে বড় চাল দিলেন বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।
পহেলগামে জঙ্গি হামলার পর রাহুল গান্ধী সরকারকে জানিয়েছিলেন দেশের একতার লক্ষ্যে কংগ্রেস সব রকমভাবে সরকারের পাশে আছে, কিন্তু দলীয় নেতারা সম্ভবত এই ঘোষণা শুনতেই পাননি, আর তাই তারা একের পর এক আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় সরকারের দিকে। এ তো ভারী মজা। নেতা কি বলছেন তাতে কারোর কিছুই এসে যায় না। গান্ধী পরিবারের প্রতি কংগ্রেসের তো অন্তত এইটুকু আনুগত্য ছিল, কালে কালে তাও গেল। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু এ নিয়ে মাথা ঘামিয়েছে, আর তাই পহেলগামের জঙ্গি হামলা নিয়ে দলীয় নেতাদের বেলাগাম মন্তব্যে রাশ টানল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে মন্তব্য করে পোস্ট করেছেন। একটি মিম পোস্ট করা নিয়েও বিতর্ক শুরু হয়। পহেলগাম কাণ্ড নিয়ে দলের লাইন না মানলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়ে দিল হাইকমান্ড। এদিকে পাকিস্তানের প্রস্তাব মেনে তাদের যাতে ঋণ না দেয় IMF, সে বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের আর্জি জানিয়েছে কংগ্রেস। পহেলগামে জঙ্গি হামলায় ভারতের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল সর্বদল বৈঠকে। একই সঙ্গে পাকিস্তানের সীমান্ত পার সন্ত্রাসের মোকাবেলায় ভারত সরকারের যাবতীয় পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী নেতারা। পাক বিরোধিতা দলমত নির্বিশেষে ভারত ঐক্যবদ্ধ। এই আবহেই কংগ্রেস নেতৃত্বের একাংশ সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী কড়া সমালোচনায় সরব হয়েছেন। বিবৃতির পাশাপাশি একটি মিমকে কেন্দ্র করে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পাক মিডিয়া কংগ্রেস নেতাদের ওইসব বিতর্কিত পোস্ট কাজে লাগিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অনৈক্য প্রকট বলে দাবি করে। পাক মিডিয়ার ওই ভূমিকায় কংগ্রেসকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানায় বিজেপি। উদ্ভূত পরিস্থিতিতে AICC দলীয় নেতৃত্বের বেলাগাম মন্তব্যে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক KC বেণুগোপাল দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন, দলে কেউ কংগ্রেসের ঘোষিত অবস্থানের বাইরে কোনো মন্তব্য করলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় নিতে হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তার মন্ত্রিসভার সদস্য রামাপ্পা বালাপ্পা তিম্মাপুর, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াদি, তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর আইয়ার, সাইফুদ্দিন সোজের মতো কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের করা মন্তব্যই পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রচারে অস্ত্র করায় বিড়ম্বনায় ফেলেছে হাইকমান্ডকে। একই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নে বিরোধীদের সমালোচনা করায় উল্টে দলকে অস্বস্তিতে ফেলেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। তাকেও পহেলগাম নিয়ে দলের বক্তব্যের বাইরে গিয়ে ব্যক্তিগত মত ব্যক্ত করতে নিষেধ করেছে AICC। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF এর কাছে $1.3 বিলিয়ন ঋণ চেয়েছে পাকিস্তান। সেই ঋণ যাতে নামঞ্জুর হয় সে ব্যাপারে IMF এর কার্যকারী কমিটির বৈঠকে ভারত বিরোধিতা করুক চায় কংগ্রেস। কলকাতা টিভি। বাংলাদেশে হাসিনা সরকারের উৎখাতের পর ভারতের সমাজ মাধ্যমে একটা মিম খুবই জনপ্রিয় হয়েছিল। সেটা হলো মোহাম্মদ ইউনুস নাকি পাকিস্তানের কাছে পরমাণু বোমা চাইতে যাবেন, ভারতকে মারবেন বলে। মেনে নিচ্ছি এ কথা নিছকই মজার, কিন্তু পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় তখন কিন্তু পারমাণবিক শক্তি নিয়ে কোনো রকম মজা সম্ভব নয়, বরং উল্টোটাই সত্যি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় উপমহাদেশে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। বিষয়টি নিয়ে দুই দেশেই ফোন করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করায় মহাসচিবকে ধন্যবাদ জানান ভারতের বিদেশমন্ত্রী। অপরদিকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার দাবি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। রাষ্ট্রসংঘের মহাসচিবের ফোন ভারত পাকিস্তানে, ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন গুতেরাসের, পাক প্রধানমন্ত্রীকেও ফোন মহাসচিবের। পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে ফোন গুতেরাসের। পহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন নিয়ে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ। দুপক্ষের সঙ্গেই ফোনে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস। ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন জয়শঙ্কর এবং শাহবাজ। পহেলগামে জঙ্গি হামলার নিন্দা প্রসঙ্গে সমাজ মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লেখেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছে, পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করার জন্য তাকে ধন্যবাদ জানাই। ভারতের বিদেশমন্ত্রী আরও জানান, জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত।
অন্যদিকে ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জানিয়ে গুতেরেসের কাছে প্রতিবেশীর নামে নালিশ ঠুকেছেন পাক প্রধানমন্ত্রী। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপেরও আর্জি রেখেছেন। সমাজ মাধ্যমে শাহবাজ লেখেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হলো, আমি জানালাম যে পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়, একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম। জঙ্গি হামলার পর কূটনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। শাহবাজ বলেন, আমি পেহেলগাম কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। এর আগে বিবৃতি দিয়ে পেহেলগামের ঘটনার নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ। কলকাতা টিভি। পহলগাম কাণ্ডের জেরে ভারত পাক তপ্ত আবহে কাশ্মীরে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠল। 1949 সালে শ্রীনগরে ওই অফিস তৈরি করে রাষ্ট্রসংঘ। দুই দেশের সীমান্তে শান্তি রক্ষাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু 1972-এ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হওয়ার পরে এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মিলিটারি অবজারভার গ্রুপ, যদিও কাশ্মীরের অফিসটি এখনো চালু রেখেছে রাষ্ট্রসংঘ। পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তাপ ছড়ালেও কার্যত বছর ভরি উত্তেজনা জারি থাকে সীমান্তে এবং যুগের পর যুগ ধরে তা বয়েও চলেছে। সেই উত্তেজনা প্রশমনেই রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে তৈরি হয়েছিল ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ নামে আন্তর্জাতিক মঞ্চ। অফিস খোলা হয়েছিল শ্রীনগরে। সম্প্রতি আর্জেন্টিনার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল গুইলেরমো পাবলো রাউসকে চিফ মিলিটারি অবজারভার হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় 1947-48 সালে, যা কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের পরে কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে ভারত। ভারত পাক সীমান্ত সমস্যা খতিয়ে দেখতে 1948 সালে 3 সদস্যের কমিশন তৈরি করে রাষ্ট্রপুঞ্জ। কমিশনের কাজের সুবিধার্থে 1949-এ শ্রীনগরে তৈরি হয় ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপের অফিস। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে 1949-এ করাচি চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতি স্থাপন ও নিয়ন্ত্রণ রেখা নির্ধারণের জন্য হয়েছিল করাচি চুক্তি। পাক অধিকৃত কাশ্মীরে 6টি ও ভারতের মাটিতে 4টি ফিল্ড স্টেশন রয়েছে মিলিটারি অবজারভার গ্রুপের। কিন্তু 70-এর দশকে কাশ্মীর সমস্যা পুরোপুরি রাজনৈতিক আঙিনায় এসে পড়ে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে 1972-এ তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। সীমান্তে উত্তেজনা কমিয়ে নিয়ন্ত্রণ রেখাকে মান্যতা দেওয়ার কথা বলা হয় চুক্তিতে, আর তাতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ। কলকাতা টিভি। এখনো কান্না থামেনি পশ্চিমবঙ্গের রিষড়ায়। হ্যাঁ, এখানেই বাড়ি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। বিএসএফ এর কর্তারা ইতিমধ্যেই দেখা করেছেন তার পরিবারের সঙ্গে। পূর্ণম কুমারের স্ত্রী ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন স্বামীর খোঁজে, কিন্তু 7 দিন পেরিয়ে গেলেও ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরালো না পাকিস্তান রেঞ্জার্স। সাম্প্রতিক উত্তেজনাকে এজন্য দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগামী দিনে পূর্ণমকে নিয়ে দর কষাকষি হতে পারে দুই দেশের, এরকমই আশঙ্কা করা হচ্ছে। 7 দিন পার, এখনো পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। ফসল কাটতে যাওয়া কৃষকদের রক্ষা করতে গিয়ে পূর্ণম যে এমন বিড়ম্বনায় পড়বেন তা ভাবতে পারছেন না বিএসএফ কর্তারা। এই ঘটনার পিছনে সাম্প্রতিক উত্তেজনাকেই দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ণমের মুক্তি পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন বিএসএফ। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে দুদেশের দর কষাকষির জন্য পূর্ণমকে এভাবে আটকে রাখা হচ্ছে। পূর্ণমকে দেশে ফেরাতে গত কয়েকদিনে একাধিকবার ফ্ল্যাগ মিটিং এ বসেছিল ভারত পাকিস্তান। প্রথম দিকে ফ্ল্যাগ মিটিং এ আগ্রহ প্রকাশ করলেও পরের দিকে তা এড়িয়ে যেতে থাকে পাকিস্তান রেঞ্জার্স। এর জন্য সীমান্তবর্তী উত্তেজনাকেই কারণ বলে মনে করা হচ্ছে। বিএসএফ সূত্রে বলা হয়েছে, ভুল করে সীমান্ত পেরিয়ে চলে যাওয়া বা এক বাহিনীর হাতে অন্য বাহিনীর জওয়ানের আটক হওয়া এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। অতীতেও তার বহু নজির রয়েছে। সূত্রের খবর, ফ্ল্যাগ মিটিং এ মীমাংসা না হওয়ায় কূটনৈতিক স্তরেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএসএফ সূত্রে খবর, পূর্ণমকে এই মুহূর্তে সীমান্ত এলাকা থেকে সরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোথাও আটকে রাখা হয়েছে।
পূর্ণামকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পাঠানকোটে রওনা হয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার 8 বছরের শিশু। আপাতত তাঁরা হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দফতরে রয়েছেন। পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণাম কুমার সাউ গত বুধবার দুপুরে কাঁটাতারের বাইরে থাকা ভারতীয় অংশে ফসল কাটতে যাওয়া ভারতীয় কৃষকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। নজরদারি চালাতে গিয়ে পাকিস্তানের অংশে ভুল করে ঢুকে যান পূর্ণাম। প্রবল গরমে ক্লান্ত পূর্ণাম যখন একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর জওয়ানরা তাকে বন্দী করে। তবে দেরিতে হলেও পূর্ণামকে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হবে বলেই দাবি নিরাপত্তা বিশেষজ্ঞদের, কারণ পূর্ণাম শান্তিকালীন সময়ে আটক হয়েছেন। তাছাড়া ইতিমধ্যেই আটক পূর্ণামের ছবি প্রকাশ হওয়ায় ভবিষ্যতে ওই জওয়ান তাদের কাছে নেই এমন দাবি করাও কঠিন হবে রেঞ্জার্সের পক্ষে। তবে আশঙ্কা, যুদ্ধের আবহে পূর্ণামকে ভারতের চর হিসেবে প্রতিপন্ন করে গ্রেফতার করা হলে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ হতে পারে। কলকাতা টিভি। ঠিক কি চলছে বাংলাদেশে? মৌলবাদের থাবা কতখানি গেড়ে বসেছে বাংলাদেশের শিকড়ে? বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া নিয়ে এসব প্রশ্ন তো ছিলই, এবার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর বিষয়টিও আরো জোরদার হয়ে উঠল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তিতে। গ্রেপ্তারির আগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রায় 5 মাস ধরে বন্দী ছিলেন তিনি। হঠাৎ এমন কি হলো যে এই গুরুতর অভিযোগকে পাত্তাই দেওয়া হলো না? বুধবারই জামিন পেয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকার হাইকোর্টে বিচারপতি আতওয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেছেন। কিন্তু কেন? পাকিস্তান মৌলবাদীরা পিছু হটছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে নতুন করে চাপ তৈরি করার আপাতত কেউ নেই, এরকমটাও কি হতে পারে? বুধবার অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকার হাইকোর্টে বিচারপতি আতওয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রায় 5 মাস ধরে বন্দী ছিলেন তিনি। 2024 সালের নভেম্বরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলা নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। তার এই প্রতিবাদ দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করে প্রশাসন। গ্রেফতারের পর থেকেই ভারতের নানা প্রান্তে কলকাতা, মুম্বাই, পুনে সহ বিভিন্ন শহরে প্রতিবাদ শুরু হয়। চিন্ময়ের মুক্তির দাবিতে পথে নামেন সাধারণ মানুষ, হিন্দু সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করার সময় আদালত চত্বরে ঘটে সংঘর্ষ, মারা যান এক আইনজীবী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলতে থাকে বিচার পর্ব। চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা প্রাণনাশের হুমকির মুখে পড়ায় তিনি একাধিকবার আদালতে আইনজীবীহীন অবস্থায় হাজির হন। জামিনের আবেদন বারবার খারিজ হয়। একদিন যে চিন্ময় কৃষ্ণ দাস আইনজীবী পাচ্ছিলেন না, আজ সেই চিন্ময় কৃষ্ণ দাসের বিপক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রতি ভারতের অবস্থানের চাপেই পিছু হটছে বাংলাদেশের মৌলবাদীরা। ফল, চিন্ময় কৃষ্ণের জামিন। 30 এপ্রিল হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে তাঁর এই জামিনকে হিন্দু সংখ্যালঘুদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতীকী জয় হিসেবে দেখা হচ্ছে। কলকাতা টিভি। স্কুল পাঠ্যে প্রথম শ্রেণী থেকে হিন্দি আবশ্যিক করতে চেয়েছিল মহারাষ্ট্র সরকার, কিন্তু বিরোধী রাজনৈতিক দল ও নগর জীবনের এককাট্টা আপত্তিতে পিছু হটতে হয়েছিল দেবেন্দ্র ফডনভিসকে। এবারও শরিকি আপত্তি উড়িয়ে সমস্ত সরকারি স্কুলকে সিবিএসইর আওতায় এনে এনসিইআরটির পাঠ্যপুস্তক পড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের শিক্ষা পরিসর অন্যান্য রাজ্যের তুলনায় ধারে ভারে বেশ বড়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে মহারাষ্ট্র। রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে 1,11,000 স্কুল চলে। ছাত্র 2 কোটির বেশি ও 6.5 লক্ষের ওপরে শিক্ষক রয়েছে সরকারি স্কুলগুলিতে। শুধু তাই নয়, মহারাষ্ট্র দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে সরকারি উদ্যোগে মাতৃভাষা মারাঠি ছাড়াও ইংরেজি, কন্নড়, উর্দু, তেলুগু, হিন্দি, সিন্ধি ও গুজরাটি মোট 8 ভাষায় স্কুলের বই ছাপানো হয়। মহারাষ্ট্র সরকারের শিক্ষামন্ত্রী দাদা ভুসের ঘোষণা, নতুন শিক্ষাবর্ষ থেকে সরকারি পঠন পাঠনকে সিবিএসইর আওতায় এনে এনসিইআরটির পাঠ্যসূচি চালু হবে এবং 2028-এর মধ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
পুরনো বইপত্র দফায় দফায় তুলে নেওয়া হবে। গত কয়েক বছর ধরে সরকারি পাঠ্যপুস্তকে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। কখনো সিলেবাসের পুনর্বিন্যাসে, কখনো বা টেক্সট বইয়ের নোটবুকের অদল বদল ঘটিয়ে ছাত্র সমাজকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, পড়ুয়াদের কোনো রকম আগাম প্রস্তুতির সুযোগ না দিয়ে পাঠ্যপুস্তকে বারবার পরিবর্তন কতটা যুক্তিযুক্ত, কতটাই বা স্বাস্থ্যকর। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।